আমার নাম সীমা। আমি সুন্দরবনের এক গ্রামে আমার দাদা বৌদির সাথে থাকি। 12 বছর বয়সেই আমি আমার মা বাবাকে হারাই। বাবা নদীতে মাছ ধরার কাজ করতেন, মাও বাবার সাথেই যেতেন। একদিন দুজনে মাছ ধরে যখন বাড়ি ফিরছিলেন, তখনই জঙ্গলে বাঘের মুখে পড়তেই আর কি বাবা মাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তখন থেকেই আমি দাদার কাছে মানুষ। আমাদের অবস্থা ভালো না, খুব গরিব আমরা, অভাবের সংসার। তবুও দাদা আমাকে অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন। আমাদের গ্রামটা এতটাই ছোট ছিল যে এখানে কোনো ভালো কাজ পাওয়া যেত না। হয় নদীতে মাছ ধরা, না হলে জঙ্গল থেকে মধু সংগ্রহ করা। গ্রামে একটু যারা পড়াশোনা শিখেছে তারা কাজ করার জন্য বাইরে শহরে যেত। আমার দাদাও শহরের এক ফ্যাক্টরিতে কাজ করত। দাদা সকালে কাজে যেত আর বাড়ি ফিরতে ফিরতে রাত 7টা 8টা। সারাটা দিন আমি বাড়িতে একাই থাকতাম। আমার ভীষণ ভয় করতো ঘরে একা একা থাকতে। তাও আমি দাদাকে কিছু বলতাম না, কারণ কাজ না করলে আমরা খাবো কি? একদিন আমার কাকু কাকিমা আমাদের বাড়িতে আসে আর দাদাকে বলেন, স্বপন, এবার তুই একটা বিয়ে কর। তুই সারাদিন বাড়িতে থাকিস না, মেয়েটাকে একা একাই থাকতে হয়। ও তো এখন বড় হচ্ছে, এইভাবে একা বাড়িতে রেখে যাওয়াটা ঠিক না। দাদাও বুঝতে পারতো যে আমার একা একা ঘরে ভালো লাগে না, তাই আমার কথা ভেবেই দাদা বিয়ে করতে রাজি হয়ে গেল। কিছুদিনের মধ্যেই কাকু কাকিমা আমার দাদার জন্য একটা মেয়ে দেখেন। মেয়েটাকে এক দেখাতেই আমার দাদার পছন্দ হয়ে যায়। তারপর একদিন কাকিমা আমাকে মেয়েটার ফটো দেখিয়ে বলে, দেখ তো সীমা, এই মেয়েটাকে দেখতে কেমন? মেয়েটাকে দেখতে খুবই সুন্দরী, আমার তো খুব পছন্দ। আমি মনে মনে ভীষণ খুশি হই, কারণ এখন থেকে আমাকে আর বাড়িতে একা থাকতে হবে না। এভাবে কিছুদিন যাওয়ার পর দাদা বিয়ে করে ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসে। বৌদিরও এক ভাই ছাড়া আর কেউ নেই, তাই আমার দাদা বৌদির বিয়েটা খুব সাধারণভাবেই হয়। বিয়ের পর আমার বৌদি আমায় ভীষণ ভালোবাসে। আমার বৌদি দেখতে যেমন সুন্দরী, তেমন ওর মনটাও খুব ভালো। এখন আর আমাকে বাড়িতে তেমন কোনো কাজ করতে হয় না, সব কিছু বৌদিই সামলায়। মাঝে মাঝে বৌদির ভাইও আমাদের বাড়িতে বেড়াতে আসে। তবে কেন জানি না আমার ছেলেদের সাথে কথা বলতে ভীষণ ভয় করে, তাই বৌদির ভাই আমার সাথে কথা বলতে চাইলেও আমি ওর সাথে কথা বলতাম না। কিন্তু আমি লক্ষ্য করতাম দাদার শালা আমার দিকে তাকিয়েই থাকতো, নানা অজুহাতে আমার সাথে কথা বলার চেষ্টা করত। বুঝতে পারতাম ও আমাকে পছন্দ করে। এইভাবে দাদার শালা বাড়িতে আসতে আসতে একদিন আমাকে নিজের মনের কথা বলেই দিল। কিন্তু আমি ওকে মানা করে দিই, বলি যে এটা কখনোই সম্ভব নয়, কারণ ও আমার বৌদির ভাই। দাদা যদি এটা জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। কিন্তু সত্যি কথা বলতে আমারও ওকে মনে মনে ভালো লাগতো। বৌদির ভাই সব সময় আমার দিকে আর চোখে তাকিয়ে থাকতো, আর এই সব কিছুই আমার বৌদি লক্ষ্য করতো। এভাবেই 2 বছর কেটে গেল। এখন আমার বয়স 19 চলছে। কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি দাদা কাজে বেরিয়ে গেলেই একটা অপরিচিত ছেলে আমাদের বাড়িতে আসে আর আমার বৌদির সাথে ফিসফিস করে কি যেন কথা বলে। এই ব্যাপারে আমি বৌদিকে জিজ্ঞেস করলে আমার বৌদি বলে, ছেলেটা বৌদির পাড়াতেই থাকে, এখানে একটা কাজে আসে, তাই বৌদির সাথে দেখা করে যায়। কিন্তু বৌদি আমাকে মানা করে দিয়েছিল আমি যেন দাদাকে এই ব্যাপারে কিছু না বলি। বৌদির কথা মতন আমিও দাদাকে কিছুই বলিনি। একদিন আমার দাদা কাজে বেরিয়ে যাওয়ার পর বৌদির ভাই সাগর আমাদের বাড়িতে আসে। বৌদি তখন পুকুরে গেছিল স্নান করতে, তাই আমি সাগরকে চা বানিয়ে দিই। চা খেতে খেতে সাগর আমাকে জিজ্ঞেস করছিল আমার মা বাবা কিভাবে মারা যান, তখন আমার বয়স কত ছিল। এই সব সাধারণ কথাই বলছিলাম আমরা দুজনে। ঠিক তখনই বৌদি বাড়িতে এসে আমাদের দুজনকে কথা বলতে দেখে খুব রেগে যায় আর সাগরকে বলে, তোর কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই?
যখনই সময় পাস এখানে চলে আসিস। কাজ বাজের তো কোনো চিন্তা নেই, শুধু আড্ডা দিয়ে বেড়াস। কথাটা শুনেই ওর মুখটা কালো হয়ে গেল, আর তক্ষুনি ও নিজের দিদিকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। আমিও তখন নিজের ঘরে চলে যাই। আজ 10-12 দিন হয়ে গেল সাগর আর আমাদের বাড়িতে আসেনি, যেখানে ছেলেটা 2-3 দিন পর পরই আমাদের বাড়িতে আসতো। একদিন দাদা কাজে বেরিয়ে গেলে আমি নিজের রুমে বসে আসন সেলাই করছিলাম। ঠিক তখনই বৌদি আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসে। বলল, সীমা, তুমি দুধটা খেয়ে নাও। অনেক দিন থেকে আমি লক্ষ্য করছি তোমার শরীরের অবস্থা মোটেও ভালো নয়। কেমন যেন দিন দিন রোগা হয়ে যাচ্ছ। আজ থেকে প্রতিদিন 1 গ্লাস দুধ খাবে। বৌদির কথা শুনে আমি ভীষণ খুশি হই, আর মনে মনে ভাবি, সত্যি এমন বৌদি পাওয়া ভাগ্যের ব্যাপার। বৌদি আমাকে কত ভালোবাসে, আমার কত খেয়াল রাখে। আমি বৌদির হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে দুধটা খেয়ে নিই। জানি না কেন কিছুক্ষণ পরেই আমার ভীষণ ঘুম পায়। আমি তখন সেলাই করা বন্ধ করে সেখানেই ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙল, আমার মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছিল। ঠিক করে তাকাতেও পারছিলাম না। তবে কিছুক্ষণ পরই আমি অবাক হয়ে গেলাম। এ কি, আমি কোথায় চলে এসেছি? কারণ আমি একটা অজানা ঘরে শুয়েছিলাম। আমার ঘুম ভাঙার পর দেখি 2-3টে মেয়ে আমার ঘরে এলো। তারা যেন নিজেদের মধ্যে কী সব কথা বলা বলি করছিল। তাদের সাজ পোশাকও ছিল কেমন অদ্ভুত। ওরা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল। শুনতে পেলাম একটা মেয়ে অন্য আর একটা মেয়েকে বলছে, দেখ, মেয়েটা কিন্তু সেই, যেমন রূপ তেমন শরীর, এর রেটটা বেশ ভালোই চলবে, তাই না? তখন অন্য মেয়েটা বলে, দেখ, এই মেয়েটার বয়স কম, এখনও ছোট, তাই ওকে এখন এত বড় কাজ দেওয়া উচিত নয়। প্রথম প্রথম ছোট ছোট কাস্টমারদেরই দেব, কাজ শিখে গেলে তখন না হয় বড় বড় দান মারব। এখন ওকে এত বড় কাজ দিলে ও সইতে পারবে না। কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলার পর একটা মেয়ে বলল, তুই ওকে সব কিছু বুঝিয়ে দে, আমরা বাইরে যাচ্ছি। এই বলে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যাওয়ার পর সাকিনা নামের যে মেয়েটা ছিল, ও এসে আমার পাশে বসলো। আমি কাঁদছি দেখে আমাকে বলল, এই, তুই কাঁদছিস কেন? আমি বললাম, আমি এখানে থাকবো না, আমায় দাদার কাছে যেতে দাও, আমি বাড়ি যাব। তখন সাকিনা একটু চুপ করে থেকে বলল, শোন, আজ তোকে একটা সত্যি কথা বলি। তুই যে জায়গায় এসে পড়েছিস সেখান থেকে তুই আর বেরোতে পারবি না। শুধু তুই কেন, কেউই এখান থেকে বেরোতে পারে না। আচ্ছা বল, তোর নাম কি? আমি বলি, আমার নাম সীমা। নাম শুনে সাকিনা বলল, কিন্তু এই নাম তো এখানে চলবে না। আসলে তুই এমন একটা জায়গায় এসে পড়েছিস, এখানে নামের কোনো গুরুত্বই নেই, আছে শুধু শরীরের চাহিদা। এইসব সীমা রমা এখানে চলে না রে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে কি কাজ করতে হয়? আমার কথা শুনে সাকিনা হাসতে হাসতে খাটে শুয়ে পড়ল। তারপর নিজের হাসিটা একটু থামিয়ে বলল, এখানে রোজ এক একজন পুরুষের মন জয় করতে হয়, তাদের চাহিদা পূরণ করতে হয়। এইসব কথা শোনার পর আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি কোথায় চলে আসলাম? আমি নিজেকে একটু সামলে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমি এখানে কি করে এলাম? তখন সাকিনা বলে, তোর বৌদি তোকে এখানে ছেড়ে দিয়ে গেছে। তোর বৌদি আর রতন এসে 5 লক্ষ টাকায় বিক্রি করে গেছে তোকে। আমি বললাম, তুমি এইসব মিথ্যে কথা কেন বলছো? আমার বৌদি কখনো এই কাজ করতেই পারে না। শুনে সাকিনা বলল, তোকে মিথ্যে বলে আমার কি লাভ বল? তবে একটা কথা মনে রাখিস, নিজের লোকেরাই কিন্তু বিপদে ফেলে। ছাড় এইসব কথা, দাঁড়া, আমি তোর একটা নাম রাখি। কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, আজ থেকে তুই আর সীমা নোস, তুই হলি শবনম। কেমন, নামটা পছন্দ তো? আমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকলাম। পরের দিন সন্ধ্যায় আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে
নতুন বউয়ের মতন সাজানো হলো। তারপর সাকিনা এসে আমায় দেখে বলল, তোকে কি সুন্দর লাগছে রে, একদম নতুন বউয়ের মতো। কিছুক্ষণ পর দেখি একটা মেয়ে একটা মাঝবয়সী পুরুষকে নিয়ে আমার ঘরে ঢুকলো। তখন আমার ঘরে সাকিনাদিও বসেছিল। সাকিনাদিকে দেখে বলে, এটা কি নতুন? তখন সাকিনাদি বলে, হ্যাঁ, ও আজ প্রথম এসেছে, তাই ও সামান্য টাকায় বিক্রি হওয়ার মেয়ে নয়, দাম ঠিকঠাক পেলে তবেই মেয়ে দেব। এই কথা শোনার পর ওই পুরুষটি দুটো 500 টাকার নোটের বান্ডেল সাকিনাদির হাতে দিয়ে বলে, আজ রাতের জন্য এই মেয়ে আমার। তখন চুপি চুপি সাকিনাদি আমার হাতে তেল মাখানো এক টুকরো কাপড় দিয়ে বলে, এটা দিয়ে তুই তোর নাভিতে আর নিচে মালিশ করে নে। এই বলে সাকিনাদি ঘর থেকে বেরিয়ে যায় আর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। আমি তখন ওই পুরুষটির পায়ে ধরে ভীষণ কান্নাকাটি করি, কিন্তু উনি এতটাই নিষ্ঠুর যে আমার কোনো কথাই শুনল না। যখন দেখলাম আমি নিজেকে আর বাঁচাতে পারবো না, তখন সাকিনাদির কথা মতো ওই তেলের কাপড়টা আমার পেটের নাভিতে আর নিচে মালিশ করে নিলাম। তারপর আর একটুও সময় নষ্ট না হতে দিয়ে ওই মাঝবয়সী পুরুষ মানুষটা জানোয়ারের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল আর সারা রাত ধরে নিজের টাকার অধিকারটা ঠিক বুঝে নিল। সকাল হওয়ার পর সাকিনাদি আমার রুমে এসে আমাকে সান্ত্বনা দিয়ে বলেন, এবার থেকে তোর এটাই জীবন, যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি তত কষ্ট কম হবে। আমার দু চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে আসলো। আমি এটাই ভাবছিলাম যে আমার দাদা কি আমাকে একটুও খোঁজার চেষ্টা করছে না? দাদাও কি আমাকে ভুলে গেছে? আর যে সাগর আমাকে এত ভালোবাসতো সেও কি আমায় ভুলে গেছে? তখন সাকিনাদি আমায় বলেন, চুপ কর আর কাঁদিস না, প্রথম দিন এমনটাই হয়, পরে ঠিক হয়ে যাবে। আমাদের জীবনটা এমনই, কোথা থেকে কোথায় নিয়ে আসে সেটা বোঝাও যায় না। এখন থেকে এভাবেই প্রতিদিন তোকে সব কিছু সহ্য করতে হবে। শোন, তুই বেশি চিৎকার করবি না, না হলে মাসি এসে তোর উপর অত্যাচার করবে। নে, এই মলমটা তুই লাগিয়ে নে, না হলে রাতে ব্যথা করবে। তারপর থেকে সন্ধ্যা হলেই একজন করে পুরুষ আমার ঘরে আসতো আর আমাকেও ওদের খুশি করতে হতো। ধীরে ধীরে আমার চাহিদা বাড়তে থাকলো আর পুরুষের সংখ্যাটাও 1 থেকে 2, 2 থেকে 3-এ পৌঁছে গেল। কিন্তু সাকিনাদি সবসময় আমাকে মনে করিয়ে দিত যে খদ্দেরের কাছে যাওয়ার আগে তেল মাখানো কাপড়টা যেন আমি আমার নাভিতে আর নিচে লাগিয়ে রাখি। এই তেল মাখানো কাপড়ের ব্যাপারে আমি সাকিনাদিকে জিজ্ঞেস করলে ও কিছুই বলতো না। আমাকে শুধু এটাই বলতো যে এটা তোর ভালোর জন্যই করছি, যাতে তুই অসুস্থ হয়ে না পড়িস। একদিন সকালে ঘুম থেকে উঠে কেন জানি না মনে হলো পাশের ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। ঘরের বাইরে বেরোতেই আমার কানে কিছু কথা এলো। ঘরের মধ্যে থেকে কেউ যেন বলছে, এই মেয়েকে বারবার বলা হয়েছে তেল মাখানো কাপড়টা নিজের নাভিতে আর নিচে লাগিয়ে নিবি, কিন্তু এই মেয়ে নিজের আশিককে খুশি করতে এতটাই ব্যস্ত ছিল যে তেল মাখানো কাপড়ের কথা ভুলেই গেছে আর এখন পেট বাঁধিয়ে বসেছে। এবার আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো যে কেন আমাদের তেল মাখানো কাপড় দেওয়া হয়। আসলে ওটা হলো ওষুধ মাখানো তেল, যাতে আমরা গর্ভবতী না হয়ে যাই, তাই ওটা দেওয়া হয়। রোজকার মতো আজ বিকেলেও আমি সেজেগুজে তৈরি হয়ে খদ্দের আসার অপেক্ষা করছিলাম, কিন্তু আজ কোনো খদ্দের আসছে না দেখে আমি সাকিনাদির ঘরে চলে যাই গল্প করতে। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলে, চলো, তোমার ঘরে খদ্দের এসেছে। ঘরে ঢুকেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ আমার ঘরে সাগর বসেছিল। আমি ওকে দেখে ঘাবড়ে যাই আর বলি, তুমি এখানে কি করছো? তখন সাগর আমাকে সব কথা খুলে বলে। ও বলে যে, আমি প্রথমেই এটা আন্দাজ করেছিলাম। যখন আমি তোমার সাথে কথা বলতাম তখন আমার দিদির ভীষণ খারাপ লাগতো। আমার দিদি পছন্দ করতো না,
তাই আমি তোমাদের বাড়ি যাওয়া কমিয়ে দিয়েছিলাম। একদিন দিদি বলে তুমি নাকি কারোর সাথে পালিয়ে গেছো। জামাইবাবুও সেই কথাই জানে। কিন্তু সত্যি কথা বলতে দিদির কথা আমার একটুও বিশ্বাস হয়নি। তাই আমি দিদিকে চোখে চোখে রাখতে শুরু করলাম। একদিন দেখি যে ছেলেটা তোমাদের বাড়িতে আসতো সে দিদিকে টাকার বান্ডেল দিচ্ছে। আমার তখনই সন্দেহ হয়েছিল কিছু তো একটা ব্যাপার আছেই। তারপর সুযোগ বুঝে আমি ছেলেটাকে ধরলাম আর পুলিশের ভয় দেখিয়ে সব সত্যি কথা বার করে নিলাম। ওই বলল কিভাবে আমার দিদি তোমাকে এখানে রেখে গেছে আর বাড়ির সবাইকে মিথ্যে বলেছে যে তুমি পালিয়ে গেছো। অনেক দিন ধরে আমি তোমাকে খুঁজছি, আজ পেলাম। তোমাকে আর এখানে থাকতে হবে না, আমি আজই এখান থেকে তোমাকে নিয়ে যাব। ওর কথা শুনে আমি বললাম, সাগর, এখন আমার এটাই জীবন। যে একবার এখানে এসে পড়ে সে আর বেরোতে পারে না। আর তুমি যেন ভুলেও আমার দাদাকে বলো না যে আমি এখানে আছি। দাদা জানতে পারলে আমাকে নিতে চলে আসবে। আর আমার মতন একটা পতিতা মেয়েকে বাড়িতে নিয়ে গেলে এই সমাজের লোকেরা দাদাকে বাড়ি থেকে বের করে দেবে। আর তুমিও আর কোনোদিনও এখানে এসো না। তোমার মতন ছেলেরা এখানে আসে না। 1 বছর ধরে আমি এখানে পতিতা হয়ে আছি। আমাদের সম্পর্কটা সমাজ কখনোই মেনে নেবে না। তুমি চলে যাও। সাগর বলল, না, আমি তোমাকে এখান থেকে নিয়েই তবে যাব। এই বলে ও আমাকে জড়িয়ে ধরল আর আমাদের দুজনের চোখ দিয়েই জল বেরিয়ে আসলো। ঠিক তখনই সাকিনাদি দরজা খুলে ঘরে ঢুকলো। আমাদের এইভাবে দেখে ও তো অবাক হয়ে গেল। তারপর আমি সাকিনাদিকে সব কথা খুলে বললাম। সাকিনাদি আমাকে নিজের বোনের মতন মনে করত। সাকিনাদি বলল, আমার প্রেমিক তো আমাকে এখানে বিক্রি করে দিয়ে গেছিল, আর তোর প্রেমিক তোকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। তুই চলে যা এই নরক থেকে। তারপর গভীর রাতে সাকিনাদি আমাদের দুজনকে ওই নোংরা জায়গা থেকে বের করে একটা ট্যাক্সিতে তুলে দিল আর বলল, ভালো থাকিস তোরা দুজন। সাকিনাদিকে ছেড়ে আসতে আমার খুব খারাপ লাগছিল। ভোরের আলো ফুটতেই আমি নিজের বাড়ি পৌঁছে গেলাম। আমাকে দেখে তো দাদা আর নিজের কান্না সামলাতে পারল না। আর বৌদি তো আমায় দেখে অবাক। বলল, কোথায় চলে গেছিলে তুমি সীমা? আমরা সবাই তোমাকে কত খুঁজেছি। আমি বললাম, থাক বৌদি, আর নাটক করতে হবে না। তুমি আমার সাথে যা করেছো তা হয়তো কোনো শত্রুতেও করে না। তখন সাগর দাদাকে সব কথা খুলে বলল। শুনেই দাদা বৌদির গালে একটা চড় মারল আর তখনই বৌদিকে বাড়ি থেকে বের করে দিল। কিছুদিন পর সাগর আমাকে বিয়ে করলো। তবে দাদা আর দ্বিতীয় বিয়ে করেনি। আমি সাগরকে নিয়ে দাদার কাছেই থাকতাম, কারণ আমি ছাড়া তো দাদাকে দেখার মতন আর কেউ নেই। এই হলো আমার জীবনের গল্প। আশা করছি আমার জীবনের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।